স্যার, অনেকেই আমাদের কাছে অভিযোগ জানাচ্ছেন বা ফোন করছেন যে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ সেই অভিযোগ নিচ্ছে না বা কমপ্লেন নিচ্ছে না, উল্টে দুর্ব্যবহার করছে। সেক্ষেত্রে সুরাহা কি হতে পারে স্যার? এটা আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, প্রথম জিজ্ঞাসা প্রশ্ন। আমি একটা একটা করে উত্তর দিই। প্রথমে তোমার প্রশ্নের দুটো ভাগ। এক, থানায় গেলে নাকি অভিযোগ নিতে চাইছে না, বা থানায় কোনো সাধারণ মানুষ যখন অভিযোগ জানাতে যাচ্ছেন তখন পুলিশ অভিযোগ গ্রহণ করছে না। এক। নাম্বার টু, পুলিশ দুর্ব্যবহার করছে। আমি একটা একটা করে উত্তর দিই। প্রথম কথা, একজন সাধারণ মানুষ যে কোনো প্রয়োজনে থানায় যেতেই পারেন, এবং থানার অফিসারদের মনে রাখতে হবে সাধারণ মানুষের জন্য থানার সৃষ্টি। অর্থাৎ সাধারণ মানুষ যে কোনো প্রয়োজনে থানায় যাবেন। তারা যদি মনে করেন কোনো অভিযোগ দায়ের করবেন, তাহলে তারা অভিযোগ দায়ের করতে পারেন। দু ধরনের মামলা হয় বা অপরাধ হয়। একটাকে বলে আমাদের ভাষায়, আইনি পরিভাষায় কগনিজেবল, তার বাংলায় তর্জমা করলে দাঁড়াবে পুলিশ ধর্তব্য, মানে যেখানে পুলিশ নিজে থেকে ধরতে পারে। যেমন ধরা যাক গুরুতর অপরাধ, রেপ, খুন, ডাকাতি, লুটতরাজ। আর এক ধরনের হচ্ছে নন কগনিজেবল বা পুলিশ অধর্তব্য, যেখানে পুলিশ নিজে থেকে ধরতে পারে না, অর্থাৎ সেখানে মাননীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে, মাননীয় ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগে। যেখানে পুলিশ ধর্তব্য কোনো অভিযোগ জমা করবার জন্য একজন সাধারণ মানুষ যাচ্ছেন, পুলিশ সঙ্গে সঙ্গে সে অভিযোগটাকে গ্রহণ করবে, পুলিশ অভিযোগটাকে পড়ে দেখবে। যদি সেখানে পুলিশ ধর্তব্য কোনো অভিযোগের উপকরণ থাকে, তাহলে পুলিশ কিন্তু তৎক্ষণাৎ কেস চালু করবে। আইনি পরিভাষায় এটাকে বলে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। যেমন ধরো, আমি তোমাকে বুঝিয়ে বলি, ধরা যাক তুমি একটি অভিযোগ জানাতে গেলে এই যাদবপুর থানা এলাকা বা গল্ফ গ্রিন থানা এলাকা নিয়ে, পুলিশ কিন্তু একটা কেস চালু করবে যদি সেখানে পুলিশ ধর্তব্য কোনো অভিযোগের উপকরণ থাকে। সেখানে পুলিশ, আমি যারা অনুষ্ঠান দেখছেন ও শুনছেন তাদের বলবো, আপনারা এরকম অভিযোগ জানাতে গেলে আপনারা বাড়ি থেকে লিখে নিয়ে যান, গুছিয়ে লিখে নিয়ে যান, তার দুটো কপি করুন। একটা কপি থানাতে জমা দিন, আর একটা কপিতে সিল মেরে নিয়ে আসুন। এই সিল মেরে শব্দটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের সিল মারাতেই হবে। যদি পুলিশ ওই অভিযোগটা পড়ে দেখে এখানে পুলিশ ধর্তব্য কোনো অপরাধের উপকরণ আছে, তাহলে সঙ্গে সঙ্গে এফআইআর চালু করবে। তারা লিখে দেবে, তার উপরে একটা সিল মেরে দেবে যে যাদবপুর পুলিশ স্টেশন, কেস নাম্বার সো অ্যান্ড সো, সো অ্যান্ড সো, আন্ডার সেকশন সো অ্যান্ড সো, মানে ওই ধারাগুলি দেবে, সঙ্গে ডেটও দিয়ে দেবে। অর্থাৎ এভাবে হবে, যাদবপুর পুলিশ স্টেশন, কেস নাম্বার সো অ্যান্ড সো, ডেটেড সো অ্যান্ড সো, আন্ডার সেকশন সো অ্যান্ড সো। বোঝা গেল? একটা সিল মেরে দিয়ে দিল। এবারে ওই যে এফআইআর নিল, অর্থাৎ মামলা বা অভিযোগ চালু হলো, মামলা চালু হলো, এবার কিন্তু পুলিশকে তদন্ত করতে হবে। পুলিশ তদন্তকারী সংস্থা হিসেবে তদন্ত করবে। যদি উপযুক্ত তথ্যাদি পাওয়া যায়, তাহলে পুলিশ সেখানে চার্জশিট দেবে। আবার আর একটা হয়, যেখানে পুলিশ এই অভিযোগটা পড়ে দেখে মনে করতে পারে যে এখানে পুলিশ ধর্তব্য কোনো অভিযোগের উপকরণ নেই, সেক্ষেত্রে পুলিশ একটা জেনারেল ডায়েরি করতে পারে, মানে সেটা গ্রহণ করতে বাধ্য। পুলিশ কখনোই বলতে পারবে না আমরা নেব না, আপনি যা বলছেন এটা হতে পারে না, ধুর মশাই। এরকম কিন্তু আমাদের কাছে অভিযোগ আসে। পুলিশ ঠিক এ ভাষায় কথা বলে, এবং আমি তার তীব্র বিরোধিতা করছি। কারণ অত্যন্ত প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ থানায় যান না, আর সাধারণ মানুষ থানায় গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে খুব হতাশ হয়ে ফিরে আসেন। সুজেট জর্ডান তার মধ্যে একটা উদাহরণ। সুজেট জর্ডানের মামলাটা আমরা সবাই জানি। যখন অত রাত্রে সুজেট জর্ডান থানায় গেছিল, তখন তার সম্পর্কেই কুৎসিত মন্তব্য করেছিল বলে অভিযোগ করে গেছেন সুজেট জর্ডান। এরকম তো ভুরি ভুরি হয়। যে কথা বলছিলাম, যদি দেখা যায় সেখানে পুলিশ ধর্তব্য কোনো মামলার উপকরণ নেই, তাহলে কিন্তু পুলিশ এটা জেনারেল ডায়েরি হিসেবে নেবে, এবং জেনারেল ডায়েরিতে লিখে দেবে, ধরা যাক যাদবপুর থানা, যাদবপুর পুলিশ স্টেশন, জেনারেল ডায়েরি এন্ট্রি নাম্বার সো অ্যান্ড সো, ডেটেড সো অ্যান্ড সো। সেখানে আরো আলাদা করে কোনো ধারা বসাবে না। অনেক সময় হয় পুলিশ হয়তো মামলা রুজু করে না, কিন্তু পুলিশ একটা জেনারেল ডায়েরি হিসেবে জেনারেল ডায়েরি হিসেবে নিতে পারে। এই যে একটু আগে আমি বললাম পুলিশ তদন্ত শুরু করলো, যদি দেখা যায় যে ওখানে উপযুক্ত তথ্যাদি নেই, মানে মামলা চালু করবার বা চার্জশিট দেবার, সেক্ষেত্রে পুলিশ কিন্তু ফাইনাল রিপোর্ট দিতে পারে। চার্জশিটও হতে পারে। যদি চার্জশিট মানে বুঝতেই পারছো, হোয়ার দেয়ার আর চার্জেস, যেখানে অভিযোগ পাওয়া যাচ্ছে,
সেখানে চার্জশিট, না হলে কিন্তু ফাইনাল রিপোর্ট করে দিতে পারে অ্যাজ মিস্টেক অফ ফ্যাক্ট, অর্থাৎ যে অভিযোগ আমরা পেয়েছিলাম এটা সে অভিযোগ এখানে আসছে না, অর্থাৎ ফাইনাল রিপোর্ট অ্যাজ মিস্টেক অফ ফ্যাক্ট। এরকমই বিভিন্ন ধাপ রয়েছে, তারা কিন্তু জমা দিতে পারে। আবার জেনারেল ডায়েরির কথাও বললাম, মানে জেনারেল ডায়েরিও হতে পারে। কিন্তু আশ্চর্য ব্যাপার, সবাই আমাদের বলছেন এবং আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখছি, অনেক সময় পুলিশ আজকাল চালু করেছে যে একজন মানুষ যখন যায় তখন একটা সিল মেরে দেয় যে রিসিভড কন্টেন্টস নট ভেরিফাইড বলে। এটা পুলিশ করতেই পারে না, না পুলিশ রেগুলেশনসে না ক্রিমিনাল প্রসিডিওর কোডে এরকম কোনো আহ, ধারা আছে বা কোথাও বলা আছে, কোনো নোটিফিকেশন আছে যে রিসিভড কন্টেন্টস নট ভেরিফাইড। এটা বলতে পারে না, কারণ আমি তো একটা সাদা খাতায় অভিযোগটা লিখে জমা দিচ্ছি, তুমি পড়ে নাও। তাহলে ডিউটি অফিসার আছেন কেন? ডিউটি অফিসারের কর্তব্যই হলো তিনি যতক্ষণ ডিউটি অফিসার হিসেবে আছেন ততক্ষণ কিন্তু সাধারণ মানুষ আসতে পারে তার কাছে অভিযোগ জমা দেবার জন্য, বা যে কোনো প্রয়োজনে ডিউটি অফিসার তার মাইন্ড অ্যাপ্লাই করবেন। যদি মনে করেন এখান থেকে কেস হতে পারে তাহলে মামলা চালু হবে, তাহলে এফআইআর হবে। আর যদি দেখা যায় যেখান থেকে কেস হবে না তাহলে শুধু জেনারেল ডায়েরি করে উনি ছেড়ে দেবেন। অনেক সাধারণ মানুষ আমাদের কাছে এসে বলেন যে আমরা বললাম, পুলিশ লিখে নিল বলে একটা টুকরো কাগজ তারা দেন যে পুলিশ এখানে সিল মেরে দিয়ে দিয়েছে। আমি বলবো যে একেবারে নেবেন না। ওই ধরনের টুকরো কাগজে যে আসলে কি লেখা হয়েছিল এটা কিন্তু আমরা ধরতেই পারি না। যদি জানতে হয় অনেক সময় আরটিআই করে বের করা যায়, কিন্তু সেটা অত্যন্ত কঠিন ব্যাপার। পুলিশ কিন্তু আপনার প্রয়োজনে ও যে কি লিখে নিল তার খাতায়, পুলিশ কিন্তু সেটা আপনার প্রয়োজনে বের করবে না। কাজেই কখনো এমন যেন না হয় যে আপনারা বলছেন পুলিশ লিখে নিচ্ছে, লিখে একটা ছোট্ট চিরকুটে একটা সিল মেরে আপনাকে দিয়ে দিল, তা কিন্তু হওয়ার কথা নয়। অর্থাৎ আমি যখন অভিযোগ জানাতে যাব, যে অভিযোগই হোক না কেন, পুলিশ সেটা নেবে, হয় সেখান থেকে এফআইআর হবে, নয় জেনারেল ডায়েরি এন্ট্রি হবে। কিছুতেই রিসিভড কন্টেন্টস নট ভেরিফাইড বলে নিতে পারে না। এটা গেল এক। ধরা যাক পুলিশ অভিযোগ নিল না, কিন্তু তোমার অভিযোগ দায়ের করা প্রয়োজন, তুমি কি করবে? তুমি তৎক্ষণাৎ তোমার এলাকার, যদি সেটা জেলা পুলিশ হয় তাহলে এসপি কে জানাতে পারো চিঠি লিখে, যদি সেটা কলকাতা পুলিশের জুরিসডিকশন হয় তাহলে এসিপি, ডিসিপি তাদের জানানো যেতে পারে। আমি একইভাবে ডিএসপি, এসপি কে চিঠি লিখে জানানো যেতে পারে। মানে অফিসার ইনচার্জের ওপরের কাউকে তুমি চিঠি লিখে জানাতে পারো। তার আগে অবশ্য আমি পরামর্শ দেব, থানাতে একটা অফিসার ইনচার্জকে উদ্দেশ্য করেও একটা চিঠি লেখা যেতে পারে। একটা বাই রেজিস্টার্ড পোস্ট আপনি চিঠি ছেড়ে দিন। আজকাল সকলের বাড়িতে কম্পিউটার আছে, মোবাইলে আজকাল মেল ব্যবহার করা যায়। আপনি ঘরে বসে একটা মেল করে দিন থানার ওই মেল আইডিতে যে আমি অভিযোগ জানাতে গেছিলাম, তা নেওয়া হয়নি, তাই আমি এই মেলটা পাঠাচ্ছি। অর্থাৎ অফিসার ইনচার্জকে চিঠি লিখুন, তাতে কাজ না হলে আপনি ডিএসপি, এসপি কে চিঠি লিখুন, কলকাতা পুলিশ হলে এসিপি, ডিসিপি কে চিঠি লিখুন, কমিশনারকে চিঠি লিখুন। তাতেও যদি না হয় তাহলে কিন্তু এখনো পর্যন্ত বর্তমান আইনে ভারতীয় দণ্ডবিধিতে 156(3) উপধারায় আপনারা কিন্তু কোর্ট কমপ্লেন করতে পারেন, বা কোর্টে গিয়ে একটা কমপ্লেন করে পুলিশের উপরে ডিরেকশন নিতে পারেন যে পুলিশ তুমি তদন্ত করো। অর্থাৎ এগুলি হলো পরামর্শ, যদি সাধারণ মানুষ তার অভিযোগ পুলিশ যদি গ্রহণ না করে। এটা গেল এক। দ্বিতীয়, তোমার আর একটা ভাগ ছিল, তুমি বলছিলে পুলিশ দুর্ব্যবহার করে। এটা অত্যন্ত আপত্তি, সত্যি সত্যি পুলিশ দুর্ব্যবহার করে, কারণ পুলিশের ট্রেনিং নেই। একজন সাধারণ মানুষ যখন থানায় আসবেন, পুলিশ তার সঙ্গে দুর্ব্যবহার করবে কেন? পুলিশকে তো দুর্ব্যবহার করবার জন্য রাখা হয়নি। কেস হবে কি না হবে সেটা অফিসার ইনচার্জ বা যিনি ডিউটি অফিসার রয়েছেন তারা গ্রহণ করুন। অফিসার ইনচার্জ মাইন্ড অ্যাপ্লাই করবেন, প্রয়োজনে তিনি চার্জশিট দেবেন। এবং চার্জশিট দেবার আগে আমরা দেখি চার্জশিটে লেখা থাকে একটা কলামে যে আমরা সুপিরিয়র অফিসারের সঙ্গে কথা বলে তবেই চার্জশিটটা দিচ্ছি। অর্থাৎ কেন একজন মানুষকে আপনি ফিরিয়ে দেবেন? একজন মানুষ অনেক সময়, বিশেষ করে স্বামীরা তাদের স্ত্রীদের সঙ্গে যখন গোলমাল হয় তারা থানায় যান, এবং তারা যখন অভিযোগ করতে যান পুলিশ নেয় না, উল্টে স্বামীদের ফিরিয়ে দেয়। এটা হবার কথা না। অনেক সিনিয়র সিটিজেন তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন যে পুলিশ অভিযোগ নিচ্ছে না, দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রেখেছে। এটা তো হবার কথা নয়। পুলিশ তো এই জন্য নেই। আমি বলবো তার কারণ হচ্ছে পুলিশের প্রপার ট্রেনিংটাও নেই। কি করলে একটা মামলা শুরু হতে পারে, অনেক সময় তো আমরা দেখি দায় ঠেলাঠেলি করে, পুলিশ দায়িত্ব নিতে চায় না। এবং অনেক সময় যখন খুন হয়, আমি দেখি বেশিরভাগ সময়, এটা আমার আমার মনে হয়, যেখানে খুন হয়েছে পুলিশ সেখানে আত্মহত্যা বলে দায় সারবার চেষ্টা করে। এটা হবার কথা না। সৎ, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করবে পুলিশ বা তদন্তকারী সংস্থা।
সেটাই কিন্তু পুলিশের কাজ। যে কথা তুমি বললে, হ্যাঁ ঠিক, অনেক সময় অভিযোগ আসে পুলিশ দুর্ব্যবহার করছে, কিন্তু আমরা এটা চাই না। এই অভিযোগ আসে যে আজকাল থানাগুলি চালায় সিভিক ভলান্টিয়াররা, সিভিক ভলান্টিয়ারদের কোনো ট্রেনিং নেই। মহামান্য কলকাতা হাইকোর্টে বারবার কথা উঠেছে যে সিভিক ভলান্টিয়ারদের হাতে লাঠি তুলে দেওয়া হচ্ছে, সিভিক ভলান্টিয়াররা বেপরোয়া ভাবে লাঠি ব্যবহার করছে, তাদের ট্রেনিং নেই। আজকাল থানায় পুলিশের ট্রেনিং ট্রেনিং দেওয়া হয় না। কতটুকু একজন পুলিশ করতে পারে, কতটুকু একজন পুলিশের কর্তব্য, কি তারা করতে পারে, কখন তারা লাঠিচার্জ করবে, এই সম্পর্কে প্রপার ট্রেনিং না হলে সাধারণ মানুষের কিন্তু দুর্ভাগ্যের শেষও থাকবে না। স্যার, এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো, যদিও রাজনৈতিক আলোচনায় যাওয়াটা আমার উদ্দেশ্য আমরা নয়, কখনোই রাজনৈতিক আলোচনায় যাব না। হ্যাঁ, আমরা থাকবো আইনের পরিধির মধ্যে। আইনের পরিধির মধ্যে, সেই পরিধি থেকেই জানতে চাইছি। আজকে দেখলাম সন্দেশখালীতে একজন ভদ্রমহিলার বিরুদ্ধে জামিনযোগ্য ধারার মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে, এবং তিনি যখন সারেন্ডার করতে থানায় যান তিনি জানতে পারেন তার বিরুদ্ধে জামিন অযোগ্য বা নন বেলেবল ধারায় মামলা রুজু করা ঠিক হয়েছে কথা। এবং তাকে গ্রেফতার করা হলো। তিনি এফআইআর খারিজের আবেদনও জানিয়েছেন। এটা কিভাবে সম্ভব? তিনি তো জেনে গেলেন যে তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় ঠিক তাই। মামলা রুজু করা হয়েছে, তাহলে সেটা জামিন অযোগ্য ধারায় কি করে বদলে গেল স্যার? দেখো, এটা আমি বলি যে এক ধরনের মানবাধিকার ভঙ্গের একটা উদাহরণ। একজন মানুষ, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তিনি তার সার্টিফাইড কপি তুলবেন কোর্ট থেকে, তুলে দেখলেন সমস্ত ধারা হতে জামিনযোগ্য, এবং জামিনযোগ্য ধারা জেনে তিনি এখানে থানায় যাননি, আমি যতটা জানি তিনি কোর্টে গেছিলেন সারেন্ডার করতে। সেই সময় পুলিশ যে নথি জমা দেয়, সেখানে দেখা যায় একটা ধারা পুলিশ ঢুকিয়ে দিয়েছে যেটা অজামিনযোগ্য। এটা হবার কথা নয়। একজন মানুষ, অর্থাৎ একটা অধিকার আছে জানবার যে তার বিরুদ্ধে কি কি ধারায় মামলা রুজু হয়েছে। সে যদি জানতো তার বিরুদ্ধে অজামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে, তাহলে হয়তো সে কোর্টে সারেন্ডার করতে যেত না। অন্য বিধান আছে, আগাম জামিন চাইতে যেতে পারতো জেলা আদালতে, জেলা আদালতে আগাম জামিনের আবেদন নাকচ হলে হাইকোর্টে যেতে পারতেন তিনি, হাইকোর্ট থেকে নাকচ হলে তিনি সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারতেন, কিন্তু তিনি যাননি। তার কারণ তিনি জানতেন তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারাতে মামলা রুজু হয়েছে, তিনি তাই গেলেন। তারপর যখন তিনি সারেন্ডার করতে গেলেন, তাকে কিন্তু গ্রেফতার করা হলো। আমার এখানে অবাক লেগেছে এটাই যে আমার মনে হয় মাননীয় ম্যাজিস্ট্রেট যার কাছে মামলা ছিল তারও কিন্তু জিজ্ঞাসা করা উচিত ছিল পাবলিক প্রসিকিউটরকে। পাবলিক প্রসিকিউটর কিন্তু সৎ হবেন, নিরপেক্ষ হবেন, এটাই আমরা ভাবি, এটাই আমরা চাই। একজন পাবলিক প্রসিকিউটরের তো কর্তব্য রয়েছে দেখা যে কখন ওই নন বেলেবল সেকশনটা অ্যাড হলো। অর্থাৎ পাবলিক প্রসিকিউটর শুধু যে রাজ্যের কথা বলবেন বা সরকারের তরফের কথা বলবেন তা নয়, তিনি নিরপেক্ষ হবেন। তিনি নথিগুলি মাননীয় বিচারককে তুলে দেবেন, মাননীয় বিচারক তার মাইন্ড অ্যাপ্লাই করবেন। যদি তিনি মনে করেন জামিন দেওয়া যায়, তিনি জামিন দেবেন। যদি তিনি মনে করেন জামিন দেওয়ার প্রয়োজন নেই, তিনি গ্রেপ্তারের কথা বলতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, একজন মহিলাকে এই ধরনের মামলায়, যেখানে রাজনৈতিক আবর্তে একেবারে গোটা জায়গাটা ডুবে রয়েছে, প্রতিদিন সংবাদ মাধ্যমে শিরোনামে আসছে এই জায়গাটা, বোঝা যাচ্ছে জায়গাটাকে নিয়ে রাজনীতি হচ্ছে, সেখানে তাকে গ্রেপ্তার করবার খুব একটা দরকার ছিল? একজন রাজনৈতিক কর্মী, আমি কিন্তু রাজনীতির আলোচনায় যাচ্ছি না, আমি সাধারণ মানুষের কথা বলছি, যেখানে গ্রেপ্তার করবার দরকার ছিল কি ছিল না। আমার মনে হয় ওই নন বেলেবল সেকশন দেওয়া হয়েছে, সেটাও ওই মানুষটির অজ্ঞাতসারে দেওয়া হয়েছে এবং তার ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা না করলে ভালো হতো। আমি খবর পেলাম আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট এমন একটা রায় দিয়েছে যাতে করে ওই মানুষটি যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একটু স্বস্তি পেয়েছেন। আরো একটি খবর পেলাম স্যার, যে মহামান্য কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, এবং পরে হয়তো কলকাতা হাইকোর্ট, যতটুকু আমি শুনেছি, স্থগিতাদেশ দিয়েছেন সেই ঠিক। মামলায়। আমি আমার একটাই প্রশ্ন, যে পুলিশ যেখানে এফআইআর নিতে চায় না সাধারণ মানুষের, যেখানে তারা দুর্ব্যবহার করে সাধারণ মানুষকে তাড়িয়ে দেয় থানা থেকে, সেখানে একজন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ, এটা খুব অবাক করা একটা ঠিক তাই। ঘটনা স্যার। এবং সাধারণ মানুষ এগুলো কিন্তু বুঝতে পারছেন যে পুলিশ কখনো কখনো অতি সক্রিয় হয়ে যায়, কখনো কখনো একেবারে নিষ্ক্রিয় থাকে। এগুলো কিন্তু পুলিশের বিরুদ্ধে যাচ্ছে। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, মাননীয় বিচারপতি, তিনি যে দলেই যান না কেন সেটা অন্য কথা, কিন্তু একজন মানুষ, তিনি সেদিন নমিনেশন জমা দিতে যাচ্ছিলেন, তার বিরুদ্ধে একটা এই ধরনের হত্যার চেষ্টার ধারা, যেটাকে আমরা বলি গুরুতর ধারা, এটা তো সবাই বুঝতে পারছে যে তিনি অন্তত অস্ত্র হাতে দাপাদাপি করেননি, বা
যে লোকটি সবসময় মিডিয়ার ক্যামেরায় রয়েছে তিনি অন্তত দৌড়চ্ছেন না কাউকে মারবার জন্য, তার বিরুদ্ধে এই অভিযোগ এবং তাকে মহামান্য কলকাতা হাইকোর্টের দরজা অবধি যেতে হলো, এগুলো কিন্তু সাধারণ মানুষের মনে ভুল বার্তা দেয়। অবশেষে আজকে যতটা খবর পেয়েছি মহামান্য কলকাতা হাইকোর্ট তাকেও স্বস্তি দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো একজন মানুষকে কি তাহলে বারবার মহামান্য কলকাতা হাইকোর্টে যেতে হবে? আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে এই ঘটনাগুলি পুলিশের ইমেজ ভালো করছে না, উল্টে পুলিশ সম্পর্কে একটা ভুল বার্তা যাচ্ছে সাধারণ জনমানুষে। কেন এটা হবে? যে অভিযোগ আজকে শুনেছি মহামান্য কলকাতা হাইকোর্ট একথা উঠেছে এবং মাননীয় সরকার পক্ষের আইনজীবী তিনিও কিন্তু স্বীকার করেছেন যে অনেক সময় পুলিশকে এই অভিযোগগুলি নিতে হয়। কেন নেবে? একজন সাধারণ মানুষ গেলে তোমরা তো অভিযোগ নিচ্ছ না, তাকে ফিরিয়ে দিচ্ছ, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছো। আমাদের কাছে এই অভিযোগ আসে যে সিনিয়র সিটিজেনরা বা কোনো স্বামী যখন থানায় যাচ্ছেন তখন তাকে বসিয়ে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা, বলা হচ্ছে ওসি নেই, ডিউটি অফিসার নেই, এখন হবে না, পরে আসুন। এটা কিন্তু কথা নয়। আজকে আমরা যে আলোচনা করলাম সামগ্রিক তার মূল কথা হলো একজন মানুষ যখন থানায় যাবেন একটা অভিযোগ দায়ের করতে, অভিযোগটা নিতে হবে। রিসিভড কন্টেন্টস নট ভেরিফাইড এ বলে ছেড়ে দিলে হবে না। আর একটা অভিযোগ উঠছে, অনেক সময় থানা উভয় পক্ষকে ডেকে এটা সালিশির চেষ্টা করছে। এটা কিন্তু থানার কর্তব্য নয়, থানা কিন্তু সালিশি করতে পারে না। অনেকে অভিযোগ দিচ্ছেন যে স্বামী গেছেন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে, অথবা স্ত্রী গেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে, থানা উভয়কেই ডেকে একটা মিটিং করালো। মিটিং করাবার তো কথা নয়, থানার তো মিটিং করবার কোনো অধিকার নেই, না পুলিশ রেগুলেশনসে না ক্রিমিনাল প্রসিডিওর কোডে বলা আছে। যদি প্রয়োজন হয় আদালতে আসবে একজন সাধারণ মানুষ, তুমি অভিযোগটা নাও। হ্যাঁ, অভিযোগে তোমার যদি মনে হয় পুলিশ ধর্তব্য কেসের মেটেরিয়াল নেই, তাহলে তুমি কেস চালু করো না, না হলে কেস চালু করো। তো আজকে সংক্ষেপে আমরা এটাই আলোচনা করলাম যে একজন সাধারণ মানুষেরও কিন্তু অধিকার আছে। মনে রাখতে হবে সবার উপরে মানবাধিকার বলে কিন্তু একটা কথা রয়েছে। পুলিশের এমন কিছু করা উচিত নয় যাতে একজন সাধারণ মানুষের মানবাধিকার ভঙ্গ হয়। একজন সাধারণ মানুষকে জেলে ঠেলে দেওয়া এটা কিন্তু বড় কম কথা নয়। 7 সেকেন্ড একটা মানুষ যদি লিফটে আটকে থাকে তাহলে সে মাথা ঘুরে পড়বে, আর একটা মানুষকে মিথ্যে মামলায় জড়িয়ে দিয়ে তাকে দিনের পর দিন জেল খাটানো আমরা কিন্তু তীব্র বিরোধিতা করছি। ধন্যবাদ স্যার।